জাতীয় সঙ্গীত ইস্যুতে এখন আলোচনার কেন্দ্রে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। সেনাবাহিনীর একজন দেশপ্রেমিক কর্মকর্তা আজমি স্বৈরাচারের হাতে নজিরবিহীন জুলুমের শিকার হয়েছেন। সেনাবাহিনীতে তার স্বাভাবিক প্রমোশন হয়নি, তাকে স্বৈরাচার আওয়ামী রেজিম বরখাস্ত করেছিল, এমনকি আয়নাঘরের মতো কুখ্যাত একটা গোপন বন্দিশালায় ৮ বছর নির্জন কারাবাসে রেখেছিল। মূলত বাবার অপরাধের শাস্তি পেয়েছিলেন জেনারেল আজমি। কি সেই অপরাধ? আজমির বাবা ছিলেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম। গোলাম আজমের রাজনৈতিক আদর্শের বলি হয়েছেন তার যোগ্য ও দেশপ্রেমিক সন্তান জেনারেল আজমি, যিনি এখনও কোনো রাজনৈতিক কার্যক্রমে জড়াননি, জামায়াতেরও কোনো পদে নেই তিনি। মিস্টার আজমির যদি স্বাভাবিক প্রমোশন হতো এবং তাকে যদি বরখাস্ত করা না হতো, তাহলে তিনি হয়তো সেনাপ্রধানও হতে পারতেন। আজমির ব্যাচমেটরা এক একজন এখন মেজর জেনারেল কিংবা লেফটেন্যান্ট জেনারেল, কিন্তু নিজের ব্যাচের সবচেয়ে মেধাবী কর্মকর্তা আজমির সে সুযোগ ছিল না, কারণ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে টানা 16 বছর দেশ চালানো ভারতপন্থী হাসিনা সরকার তাকে যৌক্তিক কোনো কারণ না দেখিয়ে চাকরিচ্যুত করে। এমনকি একজন সেনা কর্মকর্তা হিসাবে অবসর পরবর্তী সব সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়, তাকে সেনানিবাসে নিষিদ্ধ করে রাখা হয়। যদিও বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আজমিকে ক্যান্টনমেন্টে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। জেনারেল আজমি কেন স্বৈরাচারের টার্গেটে পড়লেন? কেন তাকে রাজনৈতিক কানেকশন না থাকা সত্ত্বেও বছরের পর বছর অবৈধ গোপন বন্দিশালায় সম্পূর্ণ বিনা বিচারে আটকে রাখা হয়েছিল? সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সে বিষয়টি খোলাসা করেছেন তিনি। নিজের প্রতি হওয়া জুলুমের দীর্ঘ বর্ণনা দিয়েছেন জেনারেল আজমি। আয়নাঘরের বন্দি জীবন সম্পর্কে তাকে বলতে শোনা যায়, বারবার মনে হতো তারা হয়তো আমাকে ক্রসফায়ার করে হত্যা করবে। আমি রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে শুধু কান্না করতাম, আল্লাহ আমার লাশটা যেন কুকুরদের খাদ্যে পরিণত না হয়, আমার লাশটা যেন আমার পরিবারের কাছে যায়, সে সময়ে দোয়াটাই করতাম। জেনারেল আজমি স্বৈরাচারের রোষানলে পড়েছেন মূলত বাবার জামায়াত কানেকশন ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থানের কারণে। আমাকে যখন একটি ঘরে আবদ্ধ করে রাখা হলো, তখন জিজ্ঞেস করা হয়েছিল কেন আমি ভারতের বিরুদ্ধে লিখি, কেন ফেসবুকে ভারতের বিরুদ্ধে সোচ্চার। এতে স্পষ্টই বোঝা যাচ্ছে তারা কেন আমাকে আয়নাঘরে আটকে রাখে। সেদিনের সংবাদ সম্মেলনে তার বন্দি জীবনের নিষ্ঠুর দিনগুলির কথা উঠে আসে। জেনারেল আজমির ভাষায়, তারা চোখ মুখ বাঁধা অবস্থায় আমাকে একটা জায়গায় নিয়ে গেল, আমাকে পোশাক দিল, রাতে আমাকে খাবার দেয়, কিন্তু খাওয়ার মতো অবস্থায় ছিলাম না। টয়লেটে যেতে চাইলে তারা আমার চোখ হাত বেঁধে নিয়ে যেত। এমন নিষ্ঠুর জুলুমের শিকার হওয়ার পর যেখানে আয়নাঘরের কারিগরদের বিচারের দাবিতে জনমত তুঙ্গে থাকার কথা, তখন কৌশলে সেই প্রসঙ্গ এড়িয়ে জেনারেল আজমি নিয়ে বিতর্কে মেতেছে পতিত স্বৈরাচারের দোসররা। কারণ ব্রিগেডিয়ার আজমি চেয়েছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয়। তার মতে বর্তমানে যে জাতীয় সঙ্গীত চলছে তা করেছিল ভারত। দুই বাংলাকে একত্রিত করার জন্য হয়েছিল এই জাতীয় সঙ্গীত। বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত নতুনভাবে হওয়া উচিত বলে মনে করেন তিনি। এখন একজন নাগরিক হিসাবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলাপ তোলা কি অপরাধ? আজমি কি কোনো মিথ্যা তথ্য দিয়েছেন? বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে জাতীয় সঙ্গীত বাজানো হয়, সেটার প্রেক্ষাপট কি বিতর্কিত নয়? জেনারেল আজমির মতো অনেকেই বলছেন আমার সোনার বাংলা গানটির পটভূমি বাংলাদেশ বিরোধী। মূলত এর মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বা আধিপত্য জায়েজ করে নেওয়া হয়েছে। আমার সোনার বাংলা কবিতাটি রচিত হয়েছিল বঙ্গভঙ্গের সময়। বঙ্গভঙ্গের প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা পেতে পারত পূর্ব বাংলা, কিন্তু তার বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথরা। পূর্ব বাংলা এগিয়ে গেলে জমিদারি হারানোর ভয় ছিল পশ্চিম বাংলার সামন্ত প্রভুদের। যেহেতু দুই বাংলা এখন আর এক নয়, রবীন্দ্রনাথের রচিত আমার সোনার বাংলাও বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে প্রাসঙ্গিক ছিল না, কিন্তু তারপরও সেই সঙ্গীতকে বেছে নেওয়া হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে। গানটি জাতীয় সঙ্গীত হিসাবে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত নেবে বাংলার জনগণ। কিন্তু তাই বলে কি জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলাপও তোলা যাবে না? জাতীয় সঙ্গীত কি ঐশী গ্রন্থ যার পরিবর্তন বা রিপ্লেসমেন্ট অসম্ভব কিংবা মহাপাপ?